দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, মোদি শাহের কোনো পরিকল্পনাই কাজে আসছে না, দেশ জুড়ে প্রতিকূল পরিস্থিতি। দেশ জুড়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে মোদি শাহের প্রতি আর দেশের মানুষের মনোভাব কোনো অবস্থাতেই আগের মতো হওয়ার সুযোগ নেই। 2024 সালে এসে এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। তাছাড়া বিশেষ করে মহারাষ্ট্রে রাজনীতিতে নরেন্দ্র মোদীর এবং অবশ্যই বিজেপির পতন খুব আচমকাই এবং দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। সাংবাদিক এম.কে. বেনু সম্প্রতি বিভিন্ন রাজ্য ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করে এই মন্তব্য করেছেন। এমনকি বেনু মত প্রকাশ করেছেন যে মোদি ও শাহ নিয়মিতভাবে একটা জিগির তুলে আসছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই জিগির উঠছিল। প্রচার মাধ্যমের একাংশকেও এই কাজে ব্যবহার করা হচ্ছিল। সেই পদ্ধতিতেই নির্বাচনের সময়ে এসে হঠাৎ করে 400 পার করার জিগির তোলা হয়েছিল, যে জিগির নিয়ে মোদি ও শাহরা স্পষ্ট করেই জানেন যেটা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি নির্বাচনের নানা প্যাচ পয়জারে নিজেরা এগিয়ে থাকার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে 7 দফায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যাতে নির্বাচনের সব ধরনের শক্তি ব্যাপকভাবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে বেনু একটি টিভি চ্যানেলের জন্য মোদির সাক্ষাৎকারের উল্লেখ করেছেন, যেখানে বিরোধী ও গণমাধ্যমকে বিভ্রান্ত করার জন্যই যে 400 পারের স্লোগান তোলা হয়েছে সেটা শুনে প্রধানমন্ত্রী হেসেছিলেন। সঙ্গে বলেছিলেন যে সরকার গঠনের জন্য 272টি আসনের দরকার। তাহলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক জিগির তোলারই প্রচেষ্টা মাত্র, যা মোটেও সেইভাবে কোনো কাজেই আসেনি। অন্যদিকে নির্বাচন কমিশন হঠাৎ করে ভোটারদের উপস্থিতি সম্পর্কে মৌলিক তথ্য দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ অতীতে নিয়মিতভাবে করা হতো। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে কেন নির্বাচন কমিশন এই অপ্রয়োজনীয় গোপনীয়তার আশ্রয় নিল, তাহলে তার উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী এই তত্ত্বকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। আর কম ভোটদানের ফলে প্রধানমন্ত্রী যে মানুষের আগ্রহ হারিয়েছেন এবং 2014 সাল 2019 সাল এর মতো আর মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হচ্ছেন না, সেই প্রচারকে ঠিকিয়ে রাখতে চেয়েছিলেন। মোদীর কক্ষিগত প্রচার মাধ্যমগুলি সেই কাজে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আদালতের জন্য শেষ রক্ষা হয়নি বলে উল্লেখ করেছেন এম.কে. বেনু। তিনি বলেছেন, তাছাড়া গণমাধ্যমের নতুনভাবে তৈরি হওয়া একটা অংশ নিয়মিতভাবে প্রচার করে গিয়েছে এবং এখনও যাচ্ছে যে দেশে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, গ্রামীণ নানা দুর্দশা সহ বিভিন্ন জনসংশ্লিষ্ট বিষয় নিয়ে আগের দুটি নির্বাচনে প্রচার হয়েছিল। সেই প্রচারগুলোর প্রেক্ষিতে এখন বিজেপির ইতিবাচক তথ্য দেওয়ার মতো কিছুই নেই। এমনকি এই পরিস্থিতির জন্য নির্বাচনের প্রথম পর্বের পরে কয়েকশো সপ্তাহ ধরে শেয়ার বাজারের সূচক পর্যন্ত নেমে গিয়েছিল। মোদি শাহ তখন নতুন করে নানা ধরনের প্রচার আর কৌশল গ্রহণ করেছেন, যেগুলো শেয়ার মার্কেটের সাময়িক উন্নতি দেখালেও দেশের মানুষের কাছে তেমন কোনো লাভ হচ্ছে না বলে দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে অনেকে নির্বাচন ব্যবস্থাপক প্রশান্ত কিশোরের কথা উল্লেখ করা প্রয়োজন। প্রশান্ত যেদিন করণ থাপারের কাছে সাক্ষাৎকার দিলেন, সেদিন তিনি হঠাৎ করে বললেন যে বিজেপি 3 শতাধিক আসন পেতে পারে, অথচ এই প্রশান্ত কিশোরী কিছুদিন আগেই যোগেন্দ্র যাদবের কাছে বলেছিলেন বিজেপি 240 থেকে 260টির বেশি আসন পাবেই না, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম থাকবে। এই অদ্ভুত পরিবর্তনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিশেষত করণ থাপারের কাছে প্রশান্ত কিশোর স্বীকারই করেছেন যে উত্তর ও পশ্চিম ভারতেও বিজেপি অন্তত 50টি আসন হারাবে। মোদীদের বিদায় স্রেফ সময়ের অপেক্ষা, বলছেন ইন্ডিয়া নেতৃত্ব। কোনো অঙ্কেই আর ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদী। তথ্য পরিসংখ্যান দিয়েই এমন প্রচার চালাচ্ছেন ইন্ডিয়া মঞ্চের নেতৃত্ব। মোদীর 400 পারের হুঙ্কার দূরস্থ, 200 আসনই পাবে না বিজেপি, জোরগলায় জনসভায় কিংবা সাক্ষাৎকারে বলছেন নেতারা। মঙ্গলবারই সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীর 400 পারকে বকওয়াস বা নির্বুদের মতো কথা বলে কটাক্ষ করেছেন। উল্টে তিনি মনে করেন 200 আসনই পেরোতে পারবে না বিজেপি। তেমনি এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব ফের বলেছেন 400 পার নয়, দেশে 400 আসনে হারবে বিজেপি।
দেশের 140 কোটি জনগণ 140 আসনই দেবে না মোদির দলকে। একইভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও ফের জানিয়ে দিয়েছেন 4 জুনের পর মোদি আর প্রধানমন্ত্রী থাকবেন না, ক্ষমতায় আসবে ইন্ডিয়া মঞ্চ। ওর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। শুধু তাই নয়, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় আসার পর কি কি কর্মসূচি নেবে তাও বেশ জোরের সঙ্গে জানিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী সহ ইন্ডিয়ার নেতৃত্ব। রাহুল গান্ধী আরও এক ধাপ এগিয়ে অনেক আগেই কংগ্রেসের ইশতেহার তুলে ধরে জানিয়ে দিয়েছেন জুলাই মাস থেকে গরিব পরিবারের একজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 8,500 টাকা করে ঢুকবে এবং আগস্ট থেকে 30 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ করা শুরু হয়ে যাবে। এর সঙ্গে কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়ার জন্য ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, জায়গায় মজুরি বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা বৃদ্ধি, স্নাতক বেকারদের 1 বছর বাধ্যতামূলক শিক্ষানবিশ হিসাবে সরকারি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও বেসরকারি ক্ষেত্রে নিয়োগের বিনিময়ে বছরে 1 লক্ষ টাকা ভাতার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি, যা মোদী সরকারের 10 বছরের রাজত্বকালে গ্রাহ্যই করা হয়নি। বস্তুত মোদী যে আর মসনদে ফিরছেন না তা স্পষ্টভাবে রীতিমতো অঙ্ক কষেই প্রচার করেছেন তারা। কিসের ভিত্তিতে মোদী 400 পারের দাবি করেছেন তাই উল্টে এদিন জানতে চেয়েছেন খার্গে। তিনি বলেছেন, নির্বুদের মতো কথা বলেছেন মোদী, ওদের আসন কমে বাড়বে ইন্ডিয়ার আসন। 400 পারের কথা ভুলে যান, 200 আসনও পেরোতে পারবেন না তারা। এরপর রাজ্যওয়ারি ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেছেন, তামিলনাড়ু, কেরালা এবং তেলেঙ্গানায় কোনো অস্তিত্বই নেই বিজেপির। কর্ণাটকে মোটেই শক্তিশালী নয় বিজেপি। একইভাবে ওরা দুর্বল মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশায়। তাহলে 400 এর হিসাব মিলছে কই? উত্তরপ্রদেশের প্রতিটি জনসভায় মানুষের জোশ দেখে অখিলেশের মনে হয়েছে মোদী সরকারের চলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। মোদী সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবারের লোকসভা ভোটে উগরে দেবেন মানুষ বলেই তার বিশ্বাস। আর বিরোধীদের জনসভায় মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হয়েছে 400 পার নয়, 400 আসনে হারবে বিজেপি। রাহুল গান্ধী এবার প্রচার পর্ব শুরুর সময় থেকে বলে আসছেন 4 জুন ক্ষমতায় আসছে ইন্ডিয়া মঞ্চ। প্রতি দফায় ঐক্যবদ্ধ বিরোধী শক্তির কাছে পরাস্ত হচ্ছে বিজেপি বলে আগেই জানিয়ে দিয়েছে কংগ্রেস। একই কথা বলছেন বামপন্থীরাও। এদিন এক সাক্ষাৎকারে লালু প্রসাদ যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, মোদী নিজেকে অবতার মনে করেন। উনি জৈবিকভাবে জন্ম নেননি, পরমাত্মা ওকে পাঠিয়েছেন বলে দাবি করছেন। 4 জুনই হাতে নাতে ফল পাবেন উনি, ওই দিন বিদায় হবে ওর, ক্ষমতায় আসবে ইন্ডিয়া মঞ্চ। এদিকে এদিন উত্তরপ্রদেশের বাসগাঁওয়ের পাশাপাশি বারাণসীতেও যৌথ সমাবেশে ভাষণ দেন রাহুল গান্ধী এবং অখিলেশ সিং যাদব। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী হিসাবে লড়াই করছেন কংগ্রেসের অজয় রায়। সেই বিষয় টেনে রাহুল গান্ধী বলেছেন, দেশে মোটেই নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্ডিয়ার হচ্ছে না, লড়াই হচ্ছে মোদীর সঙ্গে জনগণের, লড়াই হচ্ছে দেশের গরিব আম জনতার সঙ্গে মোদীর তৈরি করা ধন কুবেরদের সঙ্গে। আর বেনারসে লড়াই মোদীজির সঙ্গে অজয় রায়ের হচ্ছে না, লড়াই হচ্ছে এখানকার রিক্সা চালক, বেনারসির বুনকর, মজদুর, কৃষক, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সঙ্গে মোদীর মদতপুষ্ট ধন কুবেরদের মধ্যে। আসলে এইবারের লোকসভা ভোটের বৈশিষ্ট্য হলো লড়াই হচ্ছে আমিরে গরিবে। মোদীর পরমাত্মা মন্তব্যকে এদিন ফের কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন, উনি এমন পরমাত্মা যিনি গরিব না দেখে ধন কুবেরদের স্বার্থ দেখেন। উনি এমন এক পরমাত্মা যিনি গরিবদের উপর জিএসটি চাপান। উনি এমন এক পরমাত্মা যিনি 22 ধন কুবেরের 16 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দেন, অথচ কৃষকদের ঋণ মুকুব করেন না। উনি এমন এক পরমাত্মা যার আমলে আমির আরো আমির হয়েছে, গরিব হয়েছে আরো গরিব। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, এখনও অন্ধকারে দক্ষিণ জেলার বিস্তীর্ণ অঞ্চল। সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মানুষের সবচেয়ে বেশি ভোগান্তি বাড়িয়েছে বিদ্যুৎ। রবিবার রাত থেকে বিদ্যুৎহীন হয়ে পড়া বহু এলাকা মঙ্গলবার রাত 10টার সময়ও ডুবে আছে অন্ধকারে। রবিবার মাঝরাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জোলাইবাড়িতে। প্রায় 30 ঘন্টা পর বিদ্যুৎ এলেও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। রাত 10টার পরেও মহরিপুরের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পৌঁছেনি।
বিদ্যুৎ নিগমের কর্মীদের সঙ্গে স্থানীয় মানুষজনও একত্রিত হয়ে বিদ্যুৎ পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছেন।